বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছরের ফ্যাসিস্ট শাসন উৎখাতের পরে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের আইডেন্টিটি মুছে দিয়ে ভিন্ন চিন্তা স্থাপনের চেষ্টা চলছে। সকালে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ পিয়ার বোঝে না, তাই বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা এই ভূখণ্ডে বাস করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তিনি বলেন, সংস্কার কমিশনের আলোচনার বাইরে অপ্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে যারা আন্দোলন করছে তারা মূলত স্বাধীনতা যুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে, 1971 সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিয়ারে যাবেন, জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে, আর তা নাহলে এখন পিয়ার দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। ফখরুল বলেন, সাধারণ মানুষের যে বিষয়ে ধারণা নেই তা কখনোই মেনে নেবে না বাংলাদেশের মানুষ। অনেক রকম রাজনীতি হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। আজকে যে কোনোভাবেই হোক, আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। আগামী নির্বাচনে বিএনপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিতে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলো সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন জামায়াতে ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচন ভবনে দুপুর 12:15টার দিকে দলটির সঙ্গে বৈঠকে বসেন সিএসি। প্রতিনিধি দলে আছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডক্টর হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। বৈঠকে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, সিএসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। জি তাবাসসুম, যেমনটি বলছিলেন, নির্বাচন কমিশনে আজকে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল বৈঠক করছেন। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, 4 জন নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব এই বৈঠকে নির্বাচন সরকারের পক্ষ থেকে আছেন। এছাড়া জামাত ইসলামীর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি দলটির নায়েব আমির, এবং তার সাথে আরো বেশ কয়েকজন দলটির সিনিয়র নেতারা রয়েছেন। তারা আলোচনা করছেন গণভোট সহ আগামীতে যে নির্বাচনের কথা চলছে সেই নির্বাচনে প্রক্রিয়া সহ আনুষ্ঠানিক বিষয় নিয়ে। আসলে 12টার একটু পর শুরু হয়েছে এই বৈঠক এবং এখন পর্যন্ত একটানা বৈঠকটি চলছে। এর জন্য বৈঠক শেষ হওয়ার আগে আসলে বৈঠকে সবশেষ কি বিষয়ে আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি, বৈঠকে গণভোট কবে হবে সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা চলছে। কারণ আপনারা জানেন, সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলোচনা শেষ হয়েছে সেখানে একটা বিষয়ে জামাত এবং বিএনপি ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, সেটা হলো যে গণভোট কবে হবে। অর্থাৎ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল চাচ্ছে তারা গণভোটটি জাতীয় নির্বাচনের আগেই করতে, এবং বিএনপি সহ বেশ কয়েকটি দল চাচ্ছে যেটা
জাতীয় নির্বাচনের দিনই গণভোট করতে। এবং এই বিষয়টা নিয়ে মূলত ঐক্যমত্য কমিশনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, এবং যেহেতু রাজনৈতিক দলগুলোও এটা নিয়ে দ্বিধা বিভক্ত, তাই যে যার মতো করে আলোচনা করছেন যে যার প্ল্যাটফর্ম থেকে, এবং উভয় পক্ষই এই দাবিতে অনড় রয়েছেন। এই জন্য এখন পর্যন্ত কোনো পক্ষই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুপারিশ আকারে সরকারের কাছে দিবে, এবং তারপরে হয়তো একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। এর আগেই জামাতের একটি প্রতিনিধি দল এখন বৈঠক করছে সিইসি সহ নির্বাচন কমিশনারদের সাথে। তো আসলে বৈঠক শেষে আমরা একটু পরে হয়তো বৈঠক শেষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। বৈঠক শেষে আমরা আসলে বলতে পারবো যে জাতীয় নির্বাচন কমিশন সহ অন্যান্য সিদ্ধান্তগুলো কি এসেছে। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সিএসির সঙ্গে জামাতের প্রতিনিধি দলের বৈঠকের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। ৩ দফা দাবি আদায়ে কর্মবিরতির পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে সকাল থেকে তারা কর্মসূচি শুরু করেন। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। দীর্ঘদিনের দাবি আদায়ের না হওয়া পর্যন্ত রোববার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলো। তাদের ছত্রভঙ্গ করতে হয় পুলিশের। এর প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:30টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা দলে দলে মিছিলে অংশ নিতে শুরু করেন। তারা জানান, আজকের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশ জারি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য ব্যারিকেড বসিয়েছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বেলা 11টার দিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সামরিক বাহিনীর মনোবল ধ্বংস, গুম ও ক্রসফায়ারের ইতিহাস তুলে ধরে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 অক্টোবর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 2। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আগের দিন আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি ওই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এই সময় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএডি প্রেসিডেন্ট। রোববার ওয়ার্ল্ড ফুড ফোরাম এর বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। আজ রাত 12টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সব জায়গায় চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ
ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি ভোট কেন্দ্রে একটানা চলবে ভোট গ্রহণ। চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার 27,516 জন। নবম দিনের মতো রাকসুতে চলছে প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা শেষ সময়ে তাদের প্রচারণা ছুটছে ভোটারদের কাছে। নানা পন্থায় দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনের সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ মিলে মোট প্রার্থী রয়েছে 902 জন। ভোটার সংখ্যা 28,901 জন। 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ে 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে স্থাপিত 990টি বুথে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে বেড়েছে। অনেকেই আশা করছেন এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল খান। শিমুল, শিক্ষকদের কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 3 দফা দাবিতেই আজ শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। বেতন ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং অন্যান্য দাবি সহ 3 দফা দাবিতেই এখানে তারা কর্মসূচি পালন করছেন এবং গতকালকে প্রেস ক্লাবে তাদের উপর পুলিশি আক্রমণ হয় এমন অভিযোগ তারা করেন এবং শিক্ষকরা রয়েছেন এবং কর্মবিরতি পালন করছেন। অর্থাৎ সারা দেশের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কর্মবিরতি চলছে এবং অধিকাংশ শিক্ষকরা ঢাকায় এই তাদের 3 দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করছে। আমরা সরাসরি চলে যাবো একজন শিক্ষকের কাছে। একটু জানাবেন যে আপনাদের দাবিগুলো কি কি, আজকে কি কর্মসূচি রয়েছে, সার্বিক বিষয়ে আমাকে একটু বলুন। জি, ধন্যবাদ। আমাদের দাবি 20% বাড়ি ভাড়া দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ আমাদের এই কথাগুলো অনেক আগে ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবায়ন করা হয়নি। আমাদের দিল মাত্র 500 টাকা, যেটা খুবই ন্যাক্কারজনক একটা কাজ করছে। এটা মানে খুবই একটা খারাপ কাজ করছে। আর আমাদের এই দাবি যদি না মানা হয়, আমরা সামনে জাতীয়করণের জন্য আমরা দাবিত হব ইনশাল্লাহ। আমরা শুনছিলেন একজন শিক্ষকের কথা, তারা যে দাবিগুলো জানাচ্ছে, দাবিগুলো অর্থাৎ যারা সরকারের অথরিটি রয়েছেন অথরিটির কাছে বেশ জোর দাবি চান। তারা বলছেন যে তাদের সঙ্গে যে বৈষম্য করা হয় সেই বৈষম্যের পরিপ্রেক্ষিতে অর্থাৎ যে টাকা বেতন দেওয়া হয় সেই বেতন দিয়ে তাদের সংসারের যে ঘানি সেই ঘানি তারা মোটেও টানতে পারছে না এবং বাড়ি ভাড়া আসলে তাদের আইনে রয়েছে, সেই আইনটাও দিচ্ছে। আমরা আরেকজন শিক্ষকের কাছে চলে যাব। আমাদেরকে একটু জানাবেন, আজকে তো আপনাদের সারা দেশে কলম বিরতি চলছে, স্কুলগুলোতে ক্লাস বর্জন করেছেন আপনারা, গতকালকে আপনাদের হামলা হয়েছে এবং এই বিষয়গুলো একটু জানাবেন। আসলে আজকে শিক্ষক এইভাবে রৌদ্রোজ্জ্বল, এইভাবে কঠিন এই আবহাওয়ার ভিতরে মাঠে থাকবে, এটা কখনো এই জাতি আশা করে নাই। শিক্ষকদের আজকের এই আন্দোলনে শুধু একদিনেই এই আন্দোলনে আসে নাই, যুগ যুগান্তর ধরে শিক্ষকদের ন্যায্য অধিকার এবং সকল পাওনা থেকে শিক্ষকরা বঞ্চিত। এই বঞ্চিত এবং এই অবহেলিত একটা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে, একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছাতে শিক্ষাই সর্বপ্রথম। সমস্ত বিশ্বে, উন্নত বিশ্বে আমরা যা দেখতে পেয়েছি, কিন্তু আজকে আমার এই দেশে এই বালাই নেই বললে চলে। যে জাতি আজকে সবচেয়ে স্বর্ণ শিখরে লাভ করেছে সেই জাতি শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দিয়েছেন, কিন্তু আজকে শিক্ষক সমাজকে এইভাবে রাস্তা রেখে কখনো একটা জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই
এই আমাদের জুলাই পরবর্তী সময়ে আজকে জাতির সর্বপ্রথম যে স্বপ্ন এবং আশা ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস এনে সমস্ত বিশ্বে তার উজ্জ্বল এবং তার যে খ্যাতি, এই খ্যাতি এবং তার উজ্জ্বলতাকে ধারাবাহিকতায় শিক্ষকেরা তার কাছ থেকে এই দাবিটাকে এত বিলম্ব করাটা, এটা এই জাতীয় কখনো এটা বিশ্বাস করতে পারে না। ধন্যবাদ। তাবাসসুম শুনছিলেন একজন শিক্ষকের কথা। শিক্ষকরা বলছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়বে না, এবং এই সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্বতঃস্ফূর্তভাবে এখানে দায়িত্ব পালন করছে। তাবাসসুম, এই ছিল আমার কাছ থেকে শহীদ মিনার থেকে সর্বশেষ আপডেট। তাবাসসুম। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্র শহীদ মিনার থেকে শিক্ষকদের কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান। ভোলায় ভূমিহীন আশ্রয়নের ঘরে থাকছেন না ভূমিহীন মানুষ। যাদের নামে ঘর বরাদ্দ ছিল অনেকে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এতে প্রকৃত ভূমিহীনরা হয়েছেন বঞ্চিত। প্রশাসন বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2021 সালে সরকারের একটি বৃহৎ উদ্যোগ ছিল ভোলার বাপ্তা ইউনিয়নের চরপটকায় নির্মিত আশ্রয়ন প্রকল্প। লাল সবুজে রাঙানো 64টি ঘর নির্মাণ করা হয় প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য। কিন্তু বাস্তবে এই ঘরগুলো অনিয়মিতভাবে বরাদ্দ পেয়েছে অনেকেই, যাদের রয়েছে অন্যত্র জমি, এমনকি পাকা ঘরও। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের ক্ষেত্রে দলীয় প্রভাব, ব্যক্তিগত সুপারিশ এবং পক্ষপাতিত্বের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করা হয়েছে। প্রকল্পটা যখন করছে, বাস্তবায়ন করছে, এখানে কেউ রাজনৈতিক প্রভাব বা অন্য প্রভাব খাটায়া ঘরগুলো নেওয়া হয়েছে। আমাকে বলছে তো এই 800 জনের তো 2000 টাকা করে 8000 টাকা নিচে ঘর দিবে, ফরমে সই দিয়া আইসতামে আমাকে ঘর দুয়ার পাই না। পর্যায়ক্রমে জানা যায় 64টি ঘরের মধ্যে অন্তত 25টি ঘরেই কেউ বসবাস করছে না। অনেকেই সেই ঘর বিক্রি করে চলে গেছেন অন্যত্র, কেউ আবার ভাড়া দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। অথচ এই ঘরগুলো বিক্রি কিংবা স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ঘর জায়গা দিছে 64টা ঘরের ভিতরে মনে করেন যে 5-6টা বেচা হয়ে গেছে অলরেডি। এখনো লোক আছে ঘরের ভিতরে, যে যার আছে হে ঘর বেচছে জায়গা, এক জমিন আছে, যে অসহায় হে মনে পায় নাই জমিন। নিয়ম বহির্ভূতভাবে এই ঘরগুলো বিক্রি কিংবা দখল করে রাখলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। খতিয়ানে উল্লেখ করা আছে যে উত্তরাধিকার বাদিত হস্তান্তরযোগ্য নয়, কিন্তু উত্তরাধিকার বংশানুক্রমে এটি ভোগ দখল করতে পারবে, এটি লেখা রয়েছে। এবং এই জমি কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। যদি কেউ হস্তান্তর করে থাকে তাহলে তিনি শর্ত ভঙ্গ করলেন, সেক্ষেত্রে উনি আইনের আওতায় আসবেন। প্রকৃত ভূমিহীনদের একটাই দাবি, যারা ঘর পেয়েও থাকছে না সেই ঘরগুলো যেন প্রকৃত দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 2 দিন বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকে নগরীর পাটগুদাম ও মাছকান্দা বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন কোম্পানির বাস ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাস নগরীর মাছকান্দা বাস স্ট্যান্ড থেকে ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে। রবিবার রাতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আক্তারুল আলমের সঙ্গে পরিবহন শ্রমিক মালিকদের আলোচনায় বসেন। সেখানে ময়মনসিংহ থেকে ঢাকা সহ সব সড়কে আজ সকাল থেকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।